হ্যালো 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 ইলেকট্রোস্ট্যাটিক সংক্রান্ত আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স নিয়ে পড়ব। তো তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো আর ক্লাসের মধ্যে বোর্ডে যা কিছু লিখবো তোমরা লিখতে থেকো, ঠিক আছে? চলো শুরু করা যাক। গত ক্লাসে আমরা দেখেছি যে দুটি সমপ্রকৃতির আধান একে অপরকে বিকর্ষণ করে এবং দুটি বিপরীত প্রকৃতির আধান একে অপরকে আকর্ষণ করে। আজকের ক্লাসে আমরা দেখব স্থির তড়িৎ-আধানের মধ্যে ক্রিয়াশীল সেই আকর্ষণ কিংবা বিকর্ষণ বলের মান কিভাবে নির্ণয় করা যায়। সেই সংক্রান্ত আজকের ক্লাসে আমরা পড়ব কুলম্বের সূত্র এবং সেই সঙ্গে কিছু প্রবলেমের সলিউশন করব আজকের ভিডিওতে। তো দুটি স্থির তড়িৎ-আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি হলো the force between two point charges at rest is directly proportional to the product of charges and inversely proportional to the square of the distance between them. ধরো একটি পয়েন্ট চার্জ যার মান হচ্ছে Q1, তার থেকে r ডিস্টেন্সে আরেকটি পয়েন্ট চার্জ Q2 রাখা আছে। এবার এই Q1 পয়েন্ট চার্জ এবং Q2 পয়েন্ট চার্জ এর মধ্যে ক্রিয়াশীল ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স কত হবে? কুলম্বের সূত্র বলছে the force between two point charge at rest is directly proportional to the product of the charges, অর্থাৎ Q1 এবং Q2 দুটি আধানের গুণফলের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ A proportional to 1/r square। এর থেকে লেখা যাচ্ছে দেখো A proportional to Q1 into Q2 divided by r square। এবার প্রপোর্শনাল কনস্ট্যান্ট যদি k হয় তাহলে কি লেখা যাচ্ছে? F সমান k into Q1 into Q2 by r square।
এটা তোমরা বক্স করে রাখো, ঠিক আছে। তো এখানে তাহলে কি বলছে আরেকবার খেয়াল করো, যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধানদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। দুটি স্থির আধান কি কি? Q1 এবং Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। তাহলে স্থির তড়িৎ বল F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2 এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে F ব্যস্তানুপাতিক। এখান থেকে লেখা গেছে দেখো F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2 বাই r স্কোয়ার। এই সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন আনতে গিয়ে একটি সমানুপাতিক ধ্রুবক আনতে হয়েছে, সেই ধ্রুবকটা কি? কে। তাহলে কেটা কি? কেটাকে বলতে পারো সমানুপাতিক ধ্রুবক, স্থির তড়িৎ সমানুপাতিক ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবক, বা বলতে পারো কুলম্বীয় ধ্রুবক, ঠিক আছে। তো এই কে কে তাহলে কি বলা হচ্ছে? ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, আর কি বলতে পারো? কুলম কনস্ট্যান্ট। বুঝেছে? তাহলে কে হচ্ছে স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম ধ্রুবক। তোমরা এটা লিখে নাও। এবার কে এই কুলম ধ্রুবকের ইন ডিটেলস আমরা পড়ার চেষ্টা করব, ঠিক আছে। লেখো। তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা রাশিমালা কি পেয়েছি? F সমান K ইন্টু Q1 ইন্টু Q2 বাই r স্কোয়ার, যেখানে কেটা কি? কুলম ধ্রুবক। এবার এয়ার মিডিয়ামের মধ্যে আর যে কোনো অন্য মিডিয়ামের মধ্যে এটা হচ্ছে বায়ু, বা আমাদের সিলেবাসে এটাকে শূন্য মাধ্যম বলেও ধরা হয়েছে, এমটি স্পেস। আর এটা হচ্ছে যে কোনো মাধ্যম যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কত? এপসাইলন আর। এক্ষেত্রে এসআই ইউনিটে এই কুলম্বীয় বলের মান কত হবে? F সমান 1/4 পাই এপসাইলন 0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই r স্কোয়ার। ভালো করে খেয়াল করো, বায়ুতে এসআই পদ্ধতিতে এই কের মান কত হয়েছে? 1/4 পাই এপসাইলন 0, ঠিক আছে। এক্ষেত্রে এই এপসাইলন 0কে বলা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এটা কি বলবে? ইলেকট্রিক permittivity in vacuum হয়েছে, শূন্য মাধ্যমে বা বায়ুতে বা ইন এয়ার বলো, ঠিক আছে। এবার সিজিএস পদ্ধতিতে এই রাশিমালাতে কি চেঞ্জ হবে? F সমান Q1 ইন্টু Q2 বাই r স্কোয়ার। তার মানে কি? সিজিএস পদ্ধতিতে বায়ুতে কে অর্থাৎ কুলম্বীয় ধ্রুবকের মান 1 হয়ে যায়,
আর এখানে আরেকটু খেয়াল করবে, এই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার মান বায়ুতে হয় 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12 একক কি হবে বলো তো? একক হবে কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, মনে থাকবে। এবার অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে এফ এর রাশিমালা অর্থাৎ স্থির তড়িৎ বলের রাশিমালা হবে 1/4 পাই এপসাইলন আর এপসাইলন 0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। অর্থাৎ এই কের ভ্যালুতে কি চেঞ্জ হলো? এপসাইলন আর ইন্টু এপসাইলন 0। বায়ু মাধ্যমে কি ছিল দেখো? শুধুমাত্র এপসাইলন 0। কোনো মাধ্যমে হওয়ার জন্য সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের টার্মে লেখার জন্য এই রাশিমালাতে কি চেঞ্জ হলো তোমরা বুঝতে পারছো? সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতিতে হবে 1/, সিজিএস পদ্ধতি কি হবে? 1/epsilon r, 1/epsilon r ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এবার তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে বায়ুতে কিংবা অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এসআই হোক কিংবা সিজিএস, কোন টার্মটাতে চেঞ্জ হচ্ছে? কের ভ্যালুতে চেঞ্জ হচ্ছে। কেটা কি? কুলম ধ্রুবক। বায়ুতে যখন ছিল আধানদ্বয় সেক্ষেত্রে এসআই পদ্ধতি কের ভ্যালু কত হয়েছে? 1/4 পাই এপসাইলন 0, যেখানে এপসাইলন 0 ভ্যালু হচ্ছে 8.854 × 10⁻12। এপসাইলন 0কে বলা হচ্ছে তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের, এবং এই 1/4 পাই এপসাইলন 0 এর ভ্যালু কিন্তু আমাদের মনে রাখতে হবে। 1/4 পাই এপসাইলন 0 ভ্যালু হচ্ছে প্রায় 9 × 10 টু দি পাওয়ার 9, 9 × 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। আচ্ছা, বায়ুতে সিজিএস পদ্ধতিতে কের ভ্যালু কত? 1 হয়ে যায়। সেক্ষেত্রে রাশিমালাতে তার কি চেঞ্জ হচ্ছে? এখানে যদি এটার ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে এফ সমান কি পাচ্ছি? Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। অন্য যে কোনো মাধ্যমে খেয়াল করো, এসআই পদ্ধতিতে কের রাশিমালাতে কোথায় চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো? এসআই পদ্ধতিতে বায়ুতে থাকাকালীন এখানে ছিল এপসাইলন 0, আর অন্য কোনো মাধ্যমে হওয়ার জন্য এপসাইলন 0 রিপ্লেস বাই এপসাইলন আর ইন্টু এপসাইলন 0। সিজিএস পদ্ধতিতে অন্য কোনো মাধ্যমে কের ভ্যালুতে কি চেঞ্জ হয়েছে? 1/epsilon r, কের ভ্যালু এটা হয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা একটু খেয়াল করবে। এবার আমরা কের এফ সমান কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, এই কেটা কি বলছি? কুলম্বস কনস্ট্যান্ট, কুলম্ব কনস্ট্যান্ট। এই কুলম্ব ধ্রুবকের আমরা যদি একক দেখি, ইউনিট, বলো একক কি হবে? কে সমান কি লেখা যাচ্ছে বলো তো? এখান থেকে বলো কে সমান কি লেখা যাচ্ছে? তাহলে কে সমান লেখা যাচ্ছে এফ ইন্টু আর স্কোয়ার বাই Q1 ইন্টু Q2, এফ ইন্টু আর স্কোয়ার বাই Q1 ইন্টু Q2। এবার এসআই ইউনিট যদি বলা হয় তাহলে এই কের ইউনিট পেতে গেলে ডান দিকের এই রাশিগুলোতে ইউনিট বসাবো, এসআই ইউনিট বসাবো। তাহলে আমাকে বলো
বলের এসআই ইউনিট কি? নিউটন। এটা কি? আরটা ছিল আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দূরত্বের একক কি? মিটার, তাহলে মিটার স্কোয়ার ডিভাইডেড বাই Q1, Q1টা আধানের একক ছিল এসআই একক কুলম, আর Q2ও কি হবে? কুলম, কুলম ইন্টু কুলম, কুলম স্কোয়ার, তাই না? তাহলে এটা কি লেখা যাচ্ছে? নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এটা গেল কি? কুলম ধ্রুবকের এসআই ইউনিট। সিজিএস ইউনিট বলো কি হবে? এটাই দেখে দেখে বলে দাও। নিউটনের সিজিএস কি হবে? ডাইন। মিটারের সিজিএস কি হবে? সেন্টিমিটার তার স্কোয়ার। কুলমের সিজিএস কি হবে? স্ট্যাট কুলম। হবে কি হবে না? হয়ে গেল কুলম ধ্রুবকের সিজিএস ইউনিট। এবার আসছি মাত্রা সংকেত। মাত্রা সংকেত বলো। তাহলে বলের মাত্রা সংকেত হচ্ছে mL/10⁻²। দূরত্ব তার বর্গ অর্থাৎ দূরত্ব লেন্থ তার স্কোয়ার। আধানের মাত্রা সংকেত ছিল আইটি, দুবার আধানের গুণফল অর্থাৎ আইটির হোল স্কোয়ার হবে। তাহলে হোল স্কোয়ার হলে কীভাবে লিখবো? I²T²। হয়েছে? তাহলে এটা কি লেখা যাচ্ছে বলো? এল এখানে কিছু নেই মানে পাওয়ার 1 আর এখানে L স্কোয়ার মানে পাওয়ারের পরে যোগ হয়, তাহলে 1 + 2 মানে 3। টির পাওয়ার এখানে খেয়াল করো -2 আর হরে আছে কত? 2, ওপরে আসলে -2, -2 -2 -4। আই এখানে স্কোয়ার, ওপরে গেলে I⁻²। হর থেকে লবে গেলে লবে গুণাকারে লিখে কী হয়? পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যায়, তাই না? তাহলে এই হলো কি? কুলম ধ্রুবকের মাত্রা সংকেত। তাহলে আমরা এখানে কুলম ধ্রুবকের এসআই ইউনিট পেলাম নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। সিজিএস ইউনিট পেলাম ডাইন সেমি স্কোয়ার স্ট্যাট কুলম টু দি পাওয়ার -2। আর মাত্রা সংকেত কি পেয়েছি? mL³ T⁻⁴ I⁻²। ঠিক আছে, লিখে নাও এটা। এবার এই কুলম্বের সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? Coulomb's law holds for point charges whose dimensions are very small compared to their separation। অর্থাৎ দুটি যে আধান ছিল সেই আধানের মধ্যবর্তী দূরত্বকে অবশ্যই কি হতে হবে? তাদের আকারের থেকে অনেকটা বেশি হতে হবে। অর্থাৎ এখানে যদি মধ্যবর্তী দূরত্ব স্মলার হয় এবং এখানে এই বিন্দু আধানের আমি ব্যাসার্ধ মনে করছি R', সেক্ষেত্রে R' অবশ্যই R এর থেকে অনেক অনেক কম হতে হবে। তুমি বলবে যে স্যার কাছাকাছি যদি দুটো বড় আকার বিশিষ্ট আহিত বস্তু থাকে এদের মধ্যে কি কুলম্বীয় বল ক্রিয়াশীল হবে না হবে না? হবে না। কুলম্বের সূত্রের মধ্যে বলাই ছিল দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল। কিন্তু এই আধান দুটো কি বিন্দু নাকি? যদি আমি এখান থেকে এই আধানটির দিকে তাকাই তাহলে এটির একটা অনেক বড় আকার আছে। তাহলে আকার যদি থাকে সেক্ষেত্রে এই আধানের সাপেক্ষে এই আধানটা বিন্দু আধান নয়। এখানে আধানটা কেমন আছে? এই বস্তুতে ডিস্ট্রিবিউটেড আছে, ছড়িয়ে আছে আধানটা, তাই না? বিন্দু আকারে নেই। তো এই
আধানদ্বয়ের মধ্যেই কুলম্বীয় বল ক্রিয়াশীল হবে যদি আবার এদের মধ্যে আবার সেপারেশনটাকে বাড়িয়ে দিই। বুঝতে পেরেছো? তাহলে ধরো এই আধানদ্বয়কে যদি এখানে একটা রাখি আর একটা এখানে রাখলাম, সেক্ষেত্রে এই আধানদ্বয়ের মধ্যেই আবার কুলম্বের বল কিন্তু কুলম্বের সূত্র কিন্তু প্রযোজ্য হবে এবং কুলম্বীয় বল আমরা পরিমাপ করতে পারব। বোঝা গেল? কেন কি করেছি আমরা? আকার যেহেতু বড় ছিল তাদেরকে আমি অনেকটা দূরে রেখে দিয়েছি। দূরে রাখার জন্য একটা আধানের সাপেক্ষে অপর একটি আধানকে দেখলে কেমন মনে হবে? বিন্দু আধান মনে হবে না? বিন্দু আকারে রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কুলম্বস ল holds for charges at rest। তাহলে কুলম্বের সূত্র সেই আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল হবে যে আধানদ্বয় কেমন অবস্থায় আছে? স্থির অবস্থায় থাকবে। এই স্থির অবস্থায় মানে কি? দুটি বিন্দু আধান, এই বিন্দুটাও কেমন থাকবে? বিন্দু আধান কেমন থাকবে? রেস্ট অবস্থায় আছে। এটাও কেমন আছে? রেস্ট অবস্থায় আছে। অর্থাৎ এই বিন্দু আধানের সাপেক্ষে এই বিন্দু আধানটা কেমন থাকতে হবে? স্থির অবস্থায় থাকতে হবে। তাহলে এটা কিভাবে সম্ভব? ধরো এই আধান এবং এই আধান উভয় আধান কেমন অবস্থায় আছে? স্থির অবস্থায় থাকলে কি বলবো? এই আধানের সাপেক্ষে এই আধানটা স্থির আছে, কিংবা এই আধানের সাপেক্ষে এই আধানটা স্থির আছে, এটাও হতে পারে। আবার খেয়াল করো, দুটি বিন্দু আধানে যদি সমবেগে একই অভিমুখে গতিশীল হয়, সমবেগে একই অভিমুখে গতিশীল হয়েছে, যদি একই অভিমুখে গতিশীল হয়, সমবেগ নিয়ে গতিশীল হয়, সেক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি কি হবে বলতো? রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক বেগ কি হবে? v মাইনাস ভি ইকুয়ালস টু 0। আপেক্ষিক বেগ শূন্য। আপেক্ষিক বেগ যেহেতু শূন্য, তাই এই আধানের সাপেক্ষে এই আধানটি কেমন অবস্থায় থাকবে? স্থির অবস্থায় থাকবে। কিংবা এটাও বলতে পারি এই আধানের সাপেক্ষে এই আধানটি কেমন অবস্থায় থাকবে? স্থির অবস্থায় থাকবে। তাহলে সেই স্থিরাবস্থায় থাকলে এই কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। বোঝা গেল? এটা লিখে নাও। তৃতীয় শর্ত হলো কুলম্বস ল holds for Coulomb's law holds over wide range from atomic distance অর্থাৎ 1 ফার্মি 10 to the power minus 15 meter to many kilometers। হয়েছে? তাহলে কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? তৃতীয় পয়েন্ট কি বলছে? না, দুটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্বকে, অর্থাৎ আর এর ভ্যালুকে কি হতে হবে? অবশ্যই 10 to the power minus 15 মিটারের থেকে বেশি হতে হবে। আচ্ছা, 10 to the power minus 15 মিটারের থেকে যদি কম হয় তাহলে কি হবে? তাহলে কুলম্বীয় বল ক্রিয়াশীল হবে না, সেক্ষেত্রে নিউক্লিয় বল ক্রিয়াশীল হবে। বোঝা গেল? 10 to the power minus 15 মিটারের থেকে যদি কম হয়, আধানদ্বয়ের মধ্যে স্থির তড়িৎ বল বা কুলম্বীয় বল ক্রিয়াশীল না হয়ে নিউক্লিয় বল ক্রিয়াশীল হবে। হয়েছে? তাহলে কুলম্বীয় বল কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? যদি আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে অবশ্যই কি হয়? 10 to the power minus 15 মিটারের থেকে বেশি হয়। ঠিক আছে? এটা লিখে নাও।
when two charges are attracted or repel, then direction of force is always the line joining these two charges। ঠিক আছে, এটা কি বলছে? যখন দুটি আধানের মধ্যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে, সেই বলের অভিমুখ কেমন হবে? অলওয়েজ দ্য লাইন জয়নিং দিস টু চার্জ, মানে এটি একটি আধান Q1, আরেকটি আধান Q2। এই আধানের কেন্দ্র এখানে, এই আধানের কেন্দ্র এখানে। ঠিক আছে, তো এই কেন্দ্র সংযোজক আধানদ্বয়ের এই কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর এই স্থির তড়িৎ বলের অভিমুখ ক্রিয়াশীল হবে। ধরো এটা প্লাস, এটাও প্লাস, দুটি আধানের প্রকৃতি কেমন? সমপ্রকৃতি। দুটি হচ্ছে সমপ্রকৃতির আধান, লাইক চার্জ, তাহলে একে অপরকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে Q2 আধান Q1 আধানের ওপর বিকর্ষণ বল প্রয়োগ করলো F12, ফোর্স অন Q1 ডিউ টু Q2। এবার Q1 আধান কর্তৃক Q2 আধানের ওপর ক্রিয়াশীল বল কত হবে? F21। F21 এর মানে কি? রিপালসিভ ফোর্স অন Q2 ডিউ টু চার্জ Q1। ঠিক আছে, এক্ষেত্রে খেয়াল করো যে Q1 আধানের ওপর Q2 আধান যে বিকর্ষণ বল প্রয়োগ করছে, অর্থাৎ F12, এবং Q2 আধানের ওপর Q1 কর্তৃক ক্রিয়াশীল বিকর্ষণ বল অর্থাৎ F21, এদের মান কিন্তু সমান হয়। এদের মান কেমন হয়? সমান হয়, যদিও দেখো পরস্পর বিপরীত অভিমুখে ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এক্ষেত্রে ভালো করে খেয়াল করো, Q2 আধান কর্তৃক Q1 আধানের ওপর ক্রিয়াশীল বল F12, এটাকে যদি অ্যাকশন ফোর্স মনে করি, এটা যদি কি মনে করি? অ্যাকশন, তাহলে F21 অর্থাৎ Q1 আধান কর্তৃক Q2 আধানের উপর ক্রিয়াশীল বিকর্ষণ বল F21, এটা কি বলতে পারি? রিঅ্যাকশন ফোর্স, তাই না? তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়ার মান কেমন হয়? সমান, এবং খেয়াল করো বিপরীত অভিমুখে ক্রিয়াশীল হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে কুলম্বস ল ওবে নিউটনস থার্ড ল। কুলম্বস ল ওবে নিউটনস থার্ড ল। ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্রকে কুলম্বের সূত্র মেনে চলে। বোঝা গেল? তাহলে খেয়াল করবে কি, এই আকর্ষণ কিংবা বিকর্ষণ বলের মান, বল যাই হোক না কেন, সেই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান কিন্তু সমান হবে, এবং অবশ্যই এই বলদ্বয়ের অভিমুখ কিন্তু বিপরীত অভিমুখে হবে। তো সেই জন্য বলা হচ্ছে কি, কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে। বোঝা গেল? লিখে নাও, নিজে যেটুকু বুঝেছো নিজের মতো করে নিজের ভাষা দিয়ে খাতাতে লিখে রাখো। হয়েছে?
force between any two charges is independent of the presence of the other charges. অর্থাৎ বলা হচ্ছে ধরো Q1 এবং Q2, যদি বলা হয় Q1 এবং Q2 যা স্মলার দূরত্বের ব্যবধানে রয়েছে, এই আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে? আমরা জানি K ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার হয়েছে। কিন্তু এখানে ধরো আরেকটি তৃতীয় আধান আছে Q3, তাহলে Q1 এবং Q2-র মধ্যে যখন আমরা আকর্ষণ কিংবা বিকর্ষণ বলের মান নির্ণয় করছি, সেক্ষেত্রে এদের কাছাকাছি থাকা Q3 এই আধান, এদের মধ্যে ক্রিয়াশীল বলের ওপর কি কোনো এফেক্ট করবে? না, করবে না, সেটাই লেখা আছে। আমরা শিখব ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, ঠিক আছে? দুটি বিন্দু স্থিরাধান Q1 এবং Q1 আধান থেকে স্মল আর দূরত্বে অবস্থিত আধান হচ্ছে Q2। এবার এই আর দূরত্বের ইউনিট ভেক্টর হচ্ছে আর ক্যাপ। তাহলে আর ক্যাপটা কি? আর ক্যাপ হলো ইউনিট ভেক্টর অফ আর ফ্রম ওয়ান মিনস এই প্রথম চার্জ, আর এটাকে বলছি দ্বিতীয় চার্জ। তাহলে ফ্রম 1 টুয়ার্ডস 2, প্রথম চার্জ থেকে দ্বিতীয় চার্জের অভিমুখে আর দূরত্বের ইউনিট ভেক্টর হলো আর ক্যাপ। এখন লেখা যাবে ফোর্স অন Q2 ডিউ টু চার্জ Q1, কি লেখা যাবে? F21। F21 এর মানে কি? দ্বিতীয় Q2 আধানের ওপর, অর্থাৎ দ্বিতীয় নম্বর আধানের ওপর প্রথম নম্বর আধান কর্তৃক ক্রিয়াশীল স্থির তড়িৎ বল F21 সমান K ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, স্থির তড়িৎ বলের রাশিমালা যা ছিল, এর সঙ্গে আর ক্যাপ যদি বসিয়ে দাও, তাহলে এই বল কি রাশি হয়ে যাবে? ভেক্টর রাশি হয়ে যাবে। হলো? তাহলে স্থির তড়িৎ বলের ভেক্টর রূপ কেমন হলো? Q2 আধানের ওপর Q1 আধান কর্তৃক ক্রিয়াশীল বল F21 ভেক্টর সমান K। কেটা কি খেয়াল আছে তো? K হলো কুলম্বস কনস্ট্যান্ট Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। আর ক্যাপের মানে কি? ইউনিট ভেক্টর। কার ইউনিট ভেক্টর? আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেই ভেক্টরের ইউনিট ভেক্টর হচ্ছে আর ক্যাপ, যার অভিমুখ কোন দিকে নিয়েছি? 1 থেকে 2 অভিমুখে এই ইউনিট ভেক্টর। কেন বলো? কারণ Q1 এবং Q2 হচ্ছে লাইক চার্জ, তার মানে হচ্ছে একই প্রকৃতির আধান। তাহলে Q1 আধান Q2 আধানের ওপর কি প্রকৃতির বল প্রয়োগ করবে? আকর্ষণ না বিকর্ষণ? অবশ্যই বিকর্ষণ বল, অর্থাৎ রিপালসিভ ফোর্স প্রয়োগ করবে। রিপালসিভ ফোর্স হওয়া মানে
এই বলের অভিমুখ কোন দিকে হবে? আধান থেকে দূরের দিকে হবে। সেক্ষেত্রে আর ক্যাপ এই ভেক্টর অভিমুখ কোন দিকে নেওয়া হয়েছে? 1 থেকে 2 আধানের অভিমুখে নেওয়া হয়েছে। তো এটা তোমরা খাতায় তুলে নাও, এই সংক্রান্ত একটা প্রবলেম আমরা এরপরেই করব। ঠিক আছে? এখানে একটি প্রবলেম বলেছে, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাবে, এ চার্জ of 5 কুলম is placed at the origin. অরিজিন মানে হচ্ছে মূলবিন্দু। তাহলে 5 কুলম আধান কোথায় রাখা হয়েছে? এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। তো 5 কুলম আধানটাকে রাখা হয়েছে অরিজিনে, অর্থাৎ 0 0 বিন্দুতে রাখা হয়েছে। কত আধান? 5 কুলম আধান। এরপর বলেছে another charge of -10 কুলম is placed at 3 4 পয়েন্ট, অর্থাৎ -10 কুলম আরেকটি আধান রাখা হয়েছে কোথায়? এই স্থানাঙ্কে রাখা হয়েছে। ফাইন্ড দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন -10 কুলম চার্জ। এই আধানটার মান ছিল -10 কুলম। তোমাকে বলেছে যে এই -10 কুলম আধানের ওপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। হয়েছে? প্রশ্নটা বোঝা গেল? তাহলে আরেকবার পড়ো। এ চার্জ অফ 5 কুলম ইজ প্লেসড অ্যাট দ্য অরিজিন। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এর অরিজিন স্থানাঙ্ক মূলবিন্দুতে কোন আধানটা রাখা হয়েছে? 5 কুলম আধান। যার স্থানাঙ্ক কি? 0,0 মূলবিন্দু স্থানাঙ্ক। আরেকটি আধান যার মান হচ্ছে -10 কুলম, একে রাখা হয়েছে 3,4, এই স্থানাঙ্কে রাখা হয়েছে। ফাইন্ড দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন -10 কুলম। -10 কুলম আধানের ওপর 5 কুলম আধান কর্তৃক ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে হবে। হয়েছে? ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলেছে, মান নির্ণয় না করলেও চলবে। তাহলে কিভাবে করবে? তো প্রথমে আমরা এই আর ভেক্টর, এই আর দূরত্ব ভেক্টর এবং আর ভেক্টরের আর ক্যাপ অর্থাৎ ইউনিট ভেক্টর আমরা নির্ণয় করে নেব। প্রথমে বলো যে আর এই দূরত্বটা কত হবে? বলো কি করে পাবে? x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তোমরা পড়েছ যে দুটি স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র এটা। তো এখানে x1 কোনটা? এই স্থানাঙ্কের x1 হচ্ছে 0, x2 কোনটা এই স্থানাঙ্কের? 3, এখানে y1 কোনটা? 0, y2 কোনটা? 4। তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দিই, কি হচ্ছে খেয়াল করো। তাহলে এখানে হলো 0 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y1 কি আছে বলো? 0, y2 আছে 4 তার হোল স্কোয়ার। তাহলে এখানে হলো 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মিনস 16, 9 প্লাস 16 25, রুট আন্ডার 25 মানে হলো 5। এটা কি পেলাম? এটা পেলাম 5 কুলম এবং -10 কুলম আধানের মধ্যবর্তী দূরত্ব পেলাম, দূরত্বের মান পেয়েছি। ঠিক আছে? এবার তোমরা এখান থেকে এই আর ভেক্টরের ভেক্টর রূপটা আমরা নির্ণয় করতে পারি। এই আর দূরত্বের ভেক্টর রূপ কি করে পাবো? 3 মাইনাস 0 i ক্যাপ প্লাস 4 মাইনাস 0 জে ক্যাপ হলো। তাহলে কি হয়েছে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এটা কি হলো?
এটা হলো 5 কুলম এবং -10 কুলম আধানের মধ্যবর্তী দূরত্বের ভেক্টর রূপ, আর এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের মান। হলো, এখান থেকেও মান নির্ণয় করতে পারতে, কিংবা এই ভেক্টর রূপ থেকেও মান নির্ণয় করা তোমরা জানো, ভেক্টর রূপ থেকে কিভাবে মান নির্ণয় করতে হয়। ঠিক আছে, এবার আমরা বলের মান নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ হয়েছে। এখানে এবার বলো, এবার কে এর মান কত? 9 ইন্টু 10⁹9, এসাইতেই মান বসাচ্ছি। এবার বলো Q1 কত? 5, Q2 কত? -10 ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর কত? 5, তার স্কোয়ার করলে কত হবে? 25 ইন্টু আর ক্যাপ। আর ক্যাপ কি করে পাই? আর ক্যাপ পাওয়া যায় কোনো ভেক্টরের, যখন আমরা ইউনিট ভেক্টর নির্ণয় করব সেক্ষেত্রে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আর ভেক্টরটা কত ছিল? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে এখানে বসিয়ে দিই 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইড বাই আর কত? 5। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইড বাই 5। এবার এখানে বাকি ক্যালকুলেশন তোমরা করবে। ঠিক আছে, তোমরা এই ক্যালকুলেশনটা নিজেরা করবে, দিয়ে দেখবে যে এটা কি হয়েছে, বলের ভেক্টর রূপে তোমরা একটা মান পাবে, মানে ইন টার্মস অফ আই ক্যাপ জে ক্যাপ দিয়ে একটা ভ্যালু এখানে তোমরা পাবে। প্রশ্নে বলেনি যে এই আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো, তোমাকে বলেছে যে নেট ফোর্স নির্ণয় করো। তাহলে তোমরা এখানে ভেক্টর রূপেও রেখে দিতে পারো, কিংবা ভেক্টরের মানও নির্ণয় করে নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের যেটাতে সুবিধা হবে সেটাই করবে। প্রথমত এখানে তোমরা যে মানটা পাবে সেটা কিন্তু ইন টার্মস অফ আই ক্যাপ এবং জে ক্যাপ আকারে পাবে। এবার সেখান থেকে ভেক্টরে যেভাবে মান নির্ণয় করতে হয়, অর্থাৎ রুট আন্ডার আই ক্যাপের সহগ স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ স্কোয়ার করে, সেভাবে তোমরা কিন্তু মানটা নির্ণয় করতে পারো। ঠিক আছে, এই প্রশ্নটা বোঝা গেল? এবার তুলে নাও খাতাতে। এবার আমরা পড়ব দ্য ডিফারেন্স between electrostatic force, gravitational force and electrostatic force. তাহলে এখন আমরা পড়ব মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স এবং স্থির তড়িৎ বলের মধ্যে ডিফারেন্স, পার্থক্য। তাহলে লিখে নিই, একদিকে গ্র্যাভিটেশনাল ফোর্স, ডান দিকে লিখে নিচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার গ্র্যাভিটেশনাল ফোর্স কি? মহাকর্ষ বল হচ্ছে ইট ইজ আ ফোর্স
of an object due to its mass, মানে মহাকর্ষ বল হলো বস্তুর ভরের জন্য তৈরি হয়। মহাকর্ষ বল বস্তুর ভরের জন্য তৈরি হয়। তাহলে বলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বস্তুর কোন ধর্মের জন্য তৈরি হয়, কোন রাশির জন্য তৈরি হয়? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হয় বস্তুর আধানের জন্য। তাহলে এখানে কি লিখবো? সিম্পলি বলো ডিউ টু ইটস চার্জ। তাহলে প্রথম পয়েন্ট কি হলো? মহাকর্ষ বল বস্তুর ভরের জন্য সৃষ্টি হয়, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বস্তুর আধানের জন্য তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এবার মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ কেমন হবে? অ্যাট্রাকটিভ। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স it is always attractive in nature. তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের প্রকৃতি কেমন? আকর্ষণমূলক হয়। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স it may be attractive or repulsive. ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কেমন হয়? এটা আকর্ষণমূলকও হতে পারে, আবার বিকর্ষণমূলকও হতে পারে। অ্যাট্রাকটিভ নেচারের হতে পারে, আবার রিপালসিভ নেচারের হতে পারে। তোমরা আগে জেনেছো যে ধরো বিপরীত প্রকৃতির আধানগ্রস্ত কণার মধ্যে কেমন হবে, কি ধরনের বল ক্রিয়াশীল হবে বলো? ধরো প্লাস মাইনাস, মাইনাস প্লাস, এদের মধ্যে হবে অ্যাট্রাকটিভ নেচার, অ্যাট্রাকটিভ হবে, বল ক্রিয়াশীল হবে। এবং সমপ্রকৃতির আধান ধরো প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস, এদের মধ্যে কি ধরনের স্থির তড়িৎ বল ক্রিয়াশীল হবে বলো? রিপালসিভ, বিকর্ষণমূলক, বিকর্ষণমূলক বল ক্রিয়াশীল হবে। ঠিক আছে? লেখো এটা। গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল স্থির তড়িৎ বলের থেকে খুবই দুর্বল বল হয়। তো সেটা কি লিখবো? মাচ উইকার as compared to electrostatic force. ঠিক আছে? তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি হবে? মাচ স্ট্রঙ্গার। কার থেকে? গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে। তাহলে এখানে লিখবো মাচ স্ট্রঙ্গার। আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স কখনোই ভরের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না। লিখব F সমান G ইন্টু M1 ইন্টু M2 বাই R স্কোয়ার। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের রাশিমালা আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে? K ইন্টু
Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের রাশিমালা, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের রাশিমালা। Fe লিখে দিচ্ছি, এখানে Fg লিখে দিচ্ছি। আচ্ছা, এবার এই গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়াশীল হয় দুটি ভরের মধ্যে, বস্তুর ভরের মধ্যে। এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু এই দুটি ভর অর্থাৎ m1 এবং m2 এই দুটি ভরের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করবে না। কেন? এই g সমানুপাতিক ধ্রুবক, ক্ষেত্রে এটা হচ্ছে সর্বজনীন ধ্রুবক, ইউনিভার্সাল কনস্ট্যান্ট। আর ইউনিভার্সাল কনস্ট্যান্ট হওয়ার জন্য এদের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করবে না, ঠিক আছে? কিন্তু এখানে কুলম্ব ধ্রুবক কিন্তু আধানদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করবে, ঠিক আছে? তাহলে কি বললাম? মহাকর্ষ বলের ক্ষেত্রে মহাকর্ষীয় ধ্রুবক g এটা কিন্তু সর্বজনীন ধ্রুবক হওয়ায় দুটি বস্তুর ভরের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করবে না। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে কুলম্ব ধ্রুবক আধানদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করবে। সেই জন্য কুলম্ব ধ্রুবক কিন্তু সর্বজনীন ধ্রুবক নয়, মনে থাকে যেন। তো মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ বল এদের মধ্যে কিছু সাদৃশ্যতা রয়েছে, যেমন বোথ ফোর্স obeys inverse square ল। অর্থাৎ আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের রাশিমালা দেখেছিলাম g ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। আবার আমরা স্থির তড়িৎ বলের রাশিমালা দেখেছি k ইন্টু q1 ইন্টু q2 বাই আর স্কোয়ার। এক্ষেত্রে খেয়াল করো, মহাকর্ষ বল দুটি ভরের মধ্যবর্তী দূরত্বের সঙ্গে কিভাবে সম্পর্কিত? স্কোয়ার অফ দ্য ইনভার্সলি স্কোয়ার অফ দ্য সেপারেশন বিটুইন টু মাসেস। এক্ষেত্রেও খেয়াল করো, Fe প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। সেই জন্য এখানে লেখা হয়েছে যে বোথ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বোথ ফোর্স কিন্তু ইনভার্স স্কোয়ার ল, মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে? আর কি সিমিলারিটিস রয়েছে? বোথ ফোর্স ইজ long range order। অর্থাৎ উভয় বল কিন্তু, মানে যদি মনে করি গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে দুটি ভরের মধ্যবর্তী দূরত্ব অনেকটা বেশি হলেও কিন্তু ক্রিয়াশীল হবে, তেমনিভাবে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব অনেকটা বেশি হলেও কিন্তু স্থির তড়িৎ বল ক্রিয়াশীল হবে। সেই জন্য বলা হচ্ছে যে বোথ ফোর্স ইজ লং রেঞ্জ অর্ডার, ঠিক আছে? লিখে নিয়েছো? both force
ইজ কনজারভেটিভ ফোর্স। উভয় বল কিন্তু সংরক্ষী বল, মহাকর্ষ বল হোক কিংবা স্থিরতড়িৎ বল, উভয় বল কিন্তু সংরক্ষী বল। উভয় বল কিন্তু নন কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, স্পর্শহীন বল। উভয় বল কিন্তু স্পর্শহীন বল, অর্থাৎ ভর দুটোকে একদম সংস্পর্শে থাকবে তবেই এই বল ক্রিয়াশীল হবে তেমনটা নয়। কিন্তু ভর দুটো পৃথক পৃথক অবস্থায় কিংবা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে আধান দুটো পৃথক পৃথক দূরত্বে থাকার জন্য, ব্যবধানে থাকার জন্য কিন্তু এই বলগুলো ক্রিয়াশীল হচ্ছে। তো সেই জন্য বলা হচ্ছে যে এই দুটি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স, সংস্পর্শে থাকার কোনো প্রয়োজন হয় না। এবার আমরা এই স্থির তড়িৎ বল সংক্রান্ত কিছু প্রবলেমের সলিউশন করব। ঠিক আছে, এখানে প্রশ্নে বলা হয়েছে, দেখো, এ চার্জ ক্যাপিটাল কিউ is to be divided into two such parts. ক্যাপিটাল কিউ চার্জকে এমন দুটি অংশে ভেঙে দাও so that যাতে force between them when placed at some separation is maximum. তাহলে যখন ওই দুটি আধানের অংশকে কাছাকাছি রাখা হবে সেক্ষেত্রে সর্বোচ্চ স্থির তড়িৎ বল ক্রিয়াশীল হবে। তাহলে প্রশ্ন একদম সহজ। কি বলা হয়েছে যে ক্যাপিটাল কিউ আধানকে দুটি অংশে এমনভাবে ভাগ করো, আমি মনে করছি যে ক্যাপিটাল কিউ আধানের একটি অংশ হচ্ছে স্মল কিউ, এবং তাহলে অপর অংশের আধানের মান কত হবে? ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। এই আধানদ্বয়কে আমি রেখেছি স্মল আর দূরত্বে। কত দূরত্বে? স্মল আর। তাহলে এখানে স্মল কিউ, এখানে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ আধান, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল আর। ঠিক আছে, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হচ্ছে বলো? স্থির তড়িৎ বল কে ইন্টু কিউ ওয়ান, কিউ ওয়ানের ভ্যালু কত? কিউ, ইন্টু কিউ টুর ভ্যালু কত? ক্যাপিটাল কিউ মাইনাস কিউ, ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের বর্গ। লেখা হচ্ছে, এটাকে একটু লিখে নিই। তাহলে কি লিখবো? কে ইন্টু এই স্মল কিউটা ব্র্যাকেটের মধ্যে গুণ করে দিচ্ছি, তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ মাইনাস স্মল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, প্রশ্নে বলা হয়েছে যে মধ্যবর্তী আধানদ্বয়ের মান কি হলে পরে আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান সর্বোচ্চ হবে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ বল পাওয়ার কন্ডিশন কি? এই এফ, এই স্থির তড়িৎ বল কোন টার্মের ওপর নির্ভর করছে? এই স্থির তড়িৎ বল নির্ভর করছে স্মল কিউ আধানের ওপর নির্ভর করছে। আধানের ডিস্ট্রিবিউশন কেমন করব যাতে করে স্থির তড়িৎ ক্রিয়াশীল বলের মান সর্বোচ্চ হবে? তাহলে এখানে খেয়াল করো যে এই স্থির তড়িৎ বল কোন রাশির ফাংশন? স্মল কিউ। এবার এই এফ স্থির তড়িৎ বল এর মান সর্বোচ্চ পেতে গেলে আমি কি করব? এই বল যে রাশির ওপর নির্ভরশীল তার সাপেক্ষে একবার অবকলন করব। অবকলন করে তার ভ্যালু শূন্যর সঙ্গে সমান করব। ঠিক আছে, তাহলে অবকলন করা যাক। তাহলে ডিডি কিউ, দেখো কনস্ট্যান্ট, আর স্কোয়ার এটাও কনস্ট্যান্ট, কনস্ট্যান্টগুলো ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসলো।
তাহলে অবকলন কার হবে? ক্যাপিটাল কিউ মাইনাস কিউ, ক্যাপিটাল কিউ স্মল কিউ মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার বলো, বা স্মল কিউ সাপেক্ষে যখন অবকলন করছো, অবকলনের সূত্র অনুযায়ী কি হয় বলো? ধরো কিউ সাপেক্ষে কিউ টু দি পাওয়ার এন এর যদি অবকলন করা যায়, তাহলে অবকলনে কি হয়? কিউর যে পাওয়ার ঘাত সামনে মাল্টিপ্লাই হবে এবং কিউর পাওয়ার 1 কমে যাবে। তাহলে এখানে খেয়াল করো, ক্যাপিটাল কিউ কনস্ট্যান্ট থেকে গেল, এই স্মল কিউর পাওয়ার কত আছে? 1, সামনে যদি 1 গুণ হয় এরকম লিখতে পারি, এবং তার পাওয়ার কি হবে বলো? ঘাত সামনে গুণ হয়েছে, 1 ছিল 1 গুণ করেছি, আর ঘাত আগের থেকে 1 বাদ চলে যাবে, তাহলে আগে ছিল 1, তার থেকে 1 বাদ চলে গেল, এভাবে লিখতে পারি। এবার স্মল কিউ স্কোয়ার মাইনাস যেমন ছিল লিখে দিয়েছি, স্মল কিউ স্কোয়ার যখন অবকলন করছি কিভাবে করব? ঘাত একই, সামনে গুণ হবে, 1 বাদ চলে যাবে, তাহলে কি হচ্ছে? 2 minus 1 equals to 0। তাহলে দেখো এখানে হচ্ছে ক্যাপিটাল কিউ, কারণ কিউ টু দি পাওয়ার এটা কত হয়েছে? 0, কিউ টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে খেয়াল করো 2 কিউ টু দি পাওয়ার 2 minus 1, 2 থেকে 1 থাকলো, মানে লেখার দরকার নেই 1, তাহলে স্মল কিউ সমান কি পেলাম? ক্যাপিটাল কিউ বাই 2। এবার খেয়াল করো, আমরা প্রথমে লিখেছিলাম যে ক্যাপিটাল কিউকে দুটি অংশে রাখা হয়েছে, একটা ছিল স্মল কিউ আর একটা হচ্ছে তাহলে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। স্মল কিউর ভ্যালু কত পেয়েছি? ক্যাপিটাল কিউ বাই 2, তাহলে এই অংশের আধান কত পাবো? ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউর ভ্যালু কত পেয়েছি? ক্যাপিটাল কিউ বাই 2, তাহলে এটাও কত হচ্ছে? ক্যাপিটাল কিউ বাই 2। অর্থাৎ আধানকে সমানভাবে ভাগ করে দিলে পরে আধান দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান সর্বোচ্চ পাচ্ছি, তাই না? আমরা তাই দেখলাম যে স্মল কিউর ভ্যালুও কত পেয়েছি? ক্যাপিটাল কিউ বাই 2, এবং আদার পার্টে যে আধান ছিল ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, সেখানেও কত পেয়েছি? আধানের মান ক্যাপিটাল কিউ বাই 2। লিখে নাও তোমরা। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আছে দেখো, 3 charges of magnitude 2 coulomb, -3 coulomb and -4 coulomb are placed at 3 corners of an equilateral triangle of side √2 meter। অর্থাৎ এখানে বলেছে যে 3টি আধান দেওয়া আছে 2 কুলম, -3 কুলম এবং -4 কুলম, যেগুলোকে রাখা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের কর্নারে, এবং সেই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে √2 মিটার। তাহলে প্রথম আমরা একটা ডায়াগ্রাম তৈরি করে নিই এখানে। তো এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে রাখা হয়েছে 3টি আধান, এবং এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? √2 মিটার। তাহলে এই বাহুর দৈর্ঘ্য √2 মিটার, এই বাহুর দৈর্ঘ্য √2 মিটার, 3টি বাহুর দৈর্ঘ্য √2 মিটার। এবার 3টি আধান লিখে দিই, 2 কুলম, -3 কুলম আর -4 কুলম হয়েছে। এবার প্রশ্নে বলছে ইউজিং প্রিন্সিপাল অফ সুপারপজিশন ফাইন্ড নেট ফোর্স অ্যাক্টিং অন চার্জ 2 কুলম। 2 কুলম আধানের ওপর লব্ধি স্থির তড়িৎ বলের মান আমাদের নির্ণয় করতে বলেছে। 2 কুলম, -3 কুলম এবং -4 কুলম, এই 3টি আধান কোথায় আছে? এই সমবাহু ত্রিভুজের কর্নারগুলোতে আছে, 3টি কর্নারে রাখা আছে। এই সমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য কত দেওয়া আছে?
√2 মিটার। পরে বলেছে ইউজিং প্রিন্সিপাল অফ সুপারপজিশন ফাইন্ড নেট ফোর্স অ্যাক্টিং অন চার্জ 2 কুলম। কি করতে বলেছে? 2 কুলম আধানের ওপর লব্ধি বল নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমরা 2 কুলম আধানের ওপর -3 কুলম আধান কর্তৃক বলের মান নির্ণয় করব। তাহলে এখানে কি লিখব? ফোর্স অন 2 কুলম ডিউ টু -3 কুলম, আমি মনে করছি F1। তাহলে আমরা স্থির তড়িৎ বলের রাশিমালা কি জানি? F সমান K ইন্টু Q1 ইন্টু Q2 বাই R²। তোমরা সবসময় খেয়াল রাখবে আমরা এই তড়িৎ চ্যাপ্টারে যে রাশিগুলো ভেক্টর রাশি থাকবে সেই রাশিতে আধানের শুধুমাত্র মান বসাবো এবং অভিমুখ সাইডে উল্লেখ করে দেবো, ঠিক আছে? আর যখন হচ্ছে স্কেলার কোয়ান্টিটি পাবো সেক্ষেত্রে কিন্তু রাশিমালাতে আধানের মান উইথ সাইন বসাতে হবে। তাহলে আরেকবার বলি, ভেক্টর রাশিতে ভেক্টর কোয়ান্টিটি হলে রাশিমালাতে আধানের মান উইথাউট সাইন বসবে, সাইডে অভিমুখ উল্লেখ করে দেবে। আর যদি কোনো কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি পাই, ধরো ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, এগুলো তো স্কেলার কোয়ান্টিটি, সেক্ষেত্রে রাশিমালাতে আধানের মান উইথ সাইন বসাবো। তো এখানে স্থির তড়িৎ বল যেহেতু ভেক্টর রাশি, এখানে আধানের মান উইথাউট সাইন বসাবো, অভিমুখ সাইডে উল্লেখ করে দেবো। চলো তাহলে এখানে বলো কি লিখবো? K ইন্টু Q1 এর ভ্যালু কত? 2, Q2 এর ভ্যালু কত? -3 কুলম। কিন্তু রাশিমালাতে কি বসাবো? এখানে মান বসানোর সময় উইথাউট সাইন বসাবো। কেন? স্থির তড়িৎ বল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এখানে বসাবো মাইনাস, বসাবো না, কি বসাবো? 3 বসাবো। হয়েছে? ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের বর্গ, তাহলে কত হচ্ছে? √2 স্কোয়ার। এবার অভিমুখ বল, এই কর্নারটা A, B এবং এই কর্নারটা C ধরলাম। তাহলে দেখো 2 কুলমের প্রকৃতি কেমন? প্লাস ধনাত্মক প্রকৃতির, এখানে আর 3 কুলমটা হচ্ছে ঋণাত্মক প্রকৃতি। ধনাত্মক প্রকৃতি এবং ঋণাত্মক প্রকৃতির আধানের মধ্যে ক্রিয়াশীল বলের প্রকৃতি কেমন হবে? অ্যাট্রাকটিভ ইন নেচার। তাহলে অ্যাট্রাকটিভ এই ফোর্স F1 এর অভিমুখ কোন দিকে হবে? আধানের অভিমুখে হবে। তাহলে A থেকে C অভিমুখে হয়েছে, A থেকে C ভেক্টর অভিমুখে। এবার ফোর্স অন 2 কুলম ডিউ টু -4 কুলম। এবার 2 কুলম আধানের ওপর -4 কুলম আধান কর্তৃক ক্রিয়াশীল বল নির্ণয় করব। তাহলে কত হবে বলো? K ইন্টু Q1 কত? 2, Q2 কত? -4 না 4। কেন? যেহেতু ভেক্টর রাশি উইথাউট সাইন মান বসাবো। কার? আধানের মান। তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ √2 স্কোয়ার। তাহলে এখানে মান কত হচ্ছে? এখানে অভিমুখ বলে ফেলো। তাহলে অভিমুখ কোন দিকে হবে? এটাও দেখো অ্যাট্রাকটিভ ফোর্স প্লাস 2 কুলম -4 কুলম। তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স হলে কোন দিকে অভিমুখ হবে? আধানের অভিমুখে, অ্যালং CB ভেক্টর, CB ভেক্টর অভিমুখ, C থেকে, সরি C নয়, এই বিন্দুটা হচ্ছে A, তাহলে AB ভেক্টর অভিমুখে। এখানে মান একটু নির্ণয় করে নিই। 3 দুনে 6। আচ্ছা দেখো √2 স্কোয়ার, √2 স্কোয়ার করলে 2 ইন্টু 2 কেটে গেল, তাহলে কি থাকলো? 3K। এখানে বলো √2 স্কোয়ার করলে 2 ইন্টু 2 কেটে গেল, এখানে কত থাকলো? 4K। তাহলে F1 আমরা কি পেলাম? 3K, আর F2 আমরা কি পেলাম? 4K। হয়েছে?
লিখে নাও এটা। এবার আমরা কি করব, এই F1 এবং F2 এই দুটি বলকে যোগ করব। কিভাবে? ভেক্টরিক্যালি যোগ করব। তাহলে চলো, F1 এর মান কত ছিল 3k, F2 এর মান কত ছিল 4k। এখানে খেয়াল করো, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য এদের মধ্যবর্তী কোণ কত হবে? 60 ডিগ্রি। তাহলে এই দুটি বল দেখো, F1 ভেক্টর এবং F2 ভেক্টর মধ্যবর্তী কোণ থিটার ভ্যালু কত? 60। তাহলে আমরা F নেট, তাহলে নেট ফোর্স অ্যাক্টিং অন 2 কুলাম F নেট সমান কি লিখব? F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, ভেক্টরিক্যালি বললে হয়েছে। তাহলে F নেট এর মান কত হবে বলো? রুট আন্ডার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 কস থিটা। এটা আমরা ক্লাস 11-এ পড়েছি যে দুটি ভেক্টরের যোগফলের মান কত হয়, এইভাবে। যেখানে থিটাটা কি ছিল? ভেক্টরদ্বয়ের অভিমুখের মধ্যবর্তী বা অন্তর্বর্তী কোণ। এবার এখানে মানগুলো বসিয়ে দিই এগুলো। তাহলে বলো, F1 স্কোয়ার করলে কত হবে? 3k হোল স্কোয়ার মানে 9k স্কোয়ার। F2 স্কোয়ার করলে কত হবে? 16k স্কোয়ার। তারপরে বলো 2 ইন্টু F1 F2, 2 ইন্টু F1 F2, তাহলে 3 4 12 ইন্টু 2 24k স্কোয়ার। cos 60 ভ্যালু কত? cos থিটা আছে না, থিটার ভ্যালু 60, তাহলে cos 60 ভ্যালু কত বলো? cos 60 ভ্যালু হচ্ছে হাফ। তাহলে 2 12, তাহলে এখানে কত হচ্ছে বলো? 9 16 25 and 12 কত হচ্ছে? 37k স্কোয়ার। তাহলে এটা লিখতে পারি রুট আন্ডার 37 ইন্টু কে, কে স্কোয়ার কে। এবার রুট আন্ডার 37 ইন্টু কে, কে এর মান যদি তোমরা বসাতে চাও বসিয়ে দিতে পারো। 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, এটা বসিয়ে ক্যালকুলেশন করে তোমরা মান নির্ণয় করবে। আর একক কি লিখবে? নিউটন। একক কি লিখবে? নিউটন। তাহলে এইভাবে আমরা 2 কুলম আধানের ওপর লব্ধি বলের মান আমরা নির্ণয় করে নিতে পারি। তাহলে এখানে দুটি ভেক্টরে কিভাবে যোগফলের মান নির্ণয় করতে হয় এই বিষয়টাও আমাদের জানতে হলো, মানে যেটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম সেটা আবার মনে করে লিখলাম এখানে। ঠিক আছে, লিখে নাও। এবার দুটি আধান আছে Q1, এর থেকে r দূরত্বে আরেকটি আধান রাখা আছে Q2। তাহলে Q1 এবং Q2-র মধ্যে সেপারেশন কত? স্মল r। এই Q1 এবং Q2-র আধানের প্রকৃতি আমি মনে করছি সমপ্রকৃতির, অর্থাৎ প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস। হয়েছে? এখন একটি তৃতীয় আধানকে কোথায় রাখলে এই তৃতীয় আধানটা সাম্যাবস্থায় থাকবে, কিংবা এটা জানবো যে তৃতীয় আধানের কে কোথায় রাখলে পরে পুরো সিস্টেমটা, পুরো এই তৃতীয় আধান সহ এই পুরো আধানের এই সিস্টেমটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে প্রথমে আসা যাক এই আধানদ্বয়ের মধ্যে কোথায় তৃতীয় আধানকে রাখবো। আধানদ্বয়ের মধ্যে তৃতীয় আধানকে রাখবো Q1 এবং Q2, এই আধানদ্বয়ের মধ্যে যে আধানের মান কম, অর্থাৎ আমি এখানে ধরে নিচ্ছি
Q1 আধানের মান Q2 থেকে কম, সেক্ষেত্রে তৃতীয় আধানকে কোথায় রাখবো? Q1 আধানের কাছে রাখবো। কখন? যদি Q1 এবং Q2 একই প্রকৃতির হয়, প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস। তাহলে আরেকবার, Q1 এবং Q2 সমপ্রকৃতির আধান যারা স্মলার দূরত্বে রয়েছে, এক্ষেত্রে Q1 আধানের মান Q2 থেকে কম, তৃতীয় আধানকে আমরা যে কম মানের আধান রয়েছে তার কাছাকাছি আধানদ্বয়ের মাঝে রাখব। তবেই এই ক্যাপিটাল কিউ, এই তৃতীয় চার্জ কি থাকবে? সাম্যাবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়াম থাকবে। তো সেক্ষেত্রে এই দূরত্ব Q1 আধান যার মান কম Q2 থেকে, তার থেকেই ক্যাপিটাল কিউ থার্ড চার্জের অবস্থান হচ্ছে স্মল এক্স দূরত্বে। এই স্মল এক্স দূরত্বের আমরা কি করে পাবো? x সমান রুট আন্ডার Q1 বাই রুট আন্ডার Q1 প্লাস রুট আন্ডার ইন্টু স্মলার এই রাশিমালা থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা ট্রিক্স। যে Q1 এবং Q2 যা স্মলার সেপারেশনে আছে, এই অবস্থায় তৃতীয় আধান থার্ড চার্জকে কোথায় রাখবো যাতে তৃতীয় আধান সাম্যাবস্থায় থাকে? আমি ধরে নিচ্ছি এই Q1 এবং Q2 সমপ্রকৃতির আধান, প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস। সেক্ষেত্রে অবশ্যই তৃতীয় আধানকে কোথায় রাখতে হবে? এই আধানদ্বয় Q1 এবং Q2 আধানদ্বয়ের মাঝে। এবং দেখো, এক্ষেত্রে Q1 আধানের মানকে আমি ধরেছি যে Q2 আধানের থেকে কম, তাই ক্যাপিটাল কিউ আধানকে কোথায় হতে হবে? এর অবস্থান ছোট মানের আধানের থেকে কাছে হতে হবে। আমি মনে করছি ছোট মানের আধানের থেকে এই তৃতীয় আধানের অবস্থান কোথায়? স্মল এক্স দূরত্বে। সেক্ষেত্রে আমরা খুব সহজে এই সমীকরণে মানগুলো বসিয়ে আমরা এই এক্স এর ডিস্টেন্স আমরা মেজার করতে পারি। ঠিক আছে, এবং এক্ষেত্রে খেয়াল রাখবে যে যদি প্রশ্নে বলা থাকে যে এই পুরো আধান সিস্টেম অর্থাৎ Q1, ক্যাপিটাল কিউ এবং Q2 পুরো আধান সিস্টেমটা কখন সাম্যাবস্থায় থাকবে, যদি এরকম প্রশ্ন হয়, সেক্ষেত্রে তোমরা অবস্থান তো তৃতীয় আধানের অবস্থান এই রাশিমালাতে বসিয়ে পেয়ে যাবে, কিন্তু তৃতীয় আধানের প্রকৃতি কিভাবে নির্বাচন করবে? প্রকৃতি হবে, ধরো এই দুটো আধানের প্রকৃতি কি দেওয়া আছে? প্লাস প্লাস, তাহলে এর প্রকৃতি হবে মাইনাস। অর্থাৎ Q1 আর Q2 আধানের প্রকৃতি যদি প্লাস দেওয়া থাকে, সেক্ষেত্রে ক্যাপিটাল কিউ আধানের প্রকৃতি হবে মাইনাস। বোঝা গেল? আবার Q1 Q2 আধানের উভয়ের প্রকৃতি যদি দেওয়া থাকে মাইনাস, সেক্ষেত্রে ক্যাপিটাল কিউ আধানের প্রকৃতি হবে প্লাস। মনে থাকবে, এই তৃতীয় আধানের প্রকৃতি কখন খেয়াল করতে হবে? যখন বলবে যে Q1 Q2 সহ তৃতীয় আধান পুরো আধান সিস্টেমটা, চার্জ সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। তাহলে সেক্ষেত্রে এই তৃতীয় আধানের প্রকৃতি সবসময় মনে হবে অপোজিট। তাহলে Q1 Q2 আধানের প্রকৃতি যদি পজিটিভ হয়, তাহলে এটার পজিটিভের অপোজিট ক্যাপিটাল কিউর আধানের প্রকৃতি কি ধরবো? নেগেটিভ। একই রকমভাবে Q1 Q2 আধানের প্রকৃতি যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে অপোজিট হিসেবে ক্যাপিটাল কিউ এর আধানের প্রকৃতি কি ধরবো? পজিটিভ। এটুকু খেয়াল রাখবে।
এবার যদি এই Q1 এবং Q2 আধানদ্বয়ের প্রকৃতি অপোজিট হয়, অর্থাৎ প্লাস মাইনাস কিংবা মাইনাস প্লাস, সেক্ষেত্রে তৃতীয় আধানের অবস্থান কিন্তু এই Q1 এবং Q2-র মাঝে অবস্থান হবে না। কোথায় হবে? এই লাইনের ওপরেই, মানে Q1 এবং Q2 সংযোজক সরলরেখার ওপরেই আধানের বাইরে Q1 আধানের দিকে, Q2 আধানের দিকে হবে না, Q1 অর্থাৎ যে আধানের মান কম সেই আধানের মানের দিকে, সেই আধানের দিকে কিন্তু ক্যাপিটাল কিউ তৃতীয় আধান অবস্থান করবে। এবং এক্ষেত্রে কম মানের আধান থেকে এই তৃতীয় আধানের অবস্থান যদি x হয়, আমরা এই x দূরত্বটা খুব সহজে এই রাশিমালা থেকে নির্ণয় করে নিতে পারি √Q1 বাই √Q2 মাইনাস √Q1 ইন্টু r, যেখানে খেয়াল রাখবে Q1 এর মানটা আমি Q2 থেকে কম ধরেছি। তো এক্ষেত্রে খেয়াল করো, যদি বলা হয় যে এই পুরো আধান সিস্টেম অর্থাৎ ক্যাপিটাল কিউ, Q1 এবং Q2 সাম্যাবস্থায় আছে, সেক্ষেত্রে ক্যাপিটাল কিউ এর প্রকৃতি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্বাচন করতে হবে। কিভাবে করব? সেটার জন্য নির্ভর করবে যে Q1 অর্থাৎ কম মানের আধানের প্রকৃতি কি আছে। Q1 কম মানের আধানের প্রকৃতি যদি পজিটিভ হয়, তাহলে ক্যাপিটাল কিউ আধানের প্রকৃতি কি হবে? অপোজিট, নেগেটিভ। Q1 আধানের প্রকৃতি যদি নেগেটিভ হয়, তাহলে অপোজিট হিসেবে ক্যাপিটাল কিউ আধানের প্রকৃতি কি হবে? পজিটিভ। খেয়াল থাকে যেন। হয়েছে? এটুকু জানলে আমরা কিন্তু খুব সহজে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। হ্যাঁ, লিখে নাও এটা। পরের প্রশ্নে চলে যাই। এখানে বলেছে এ চার্জ স্মল কিউ ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য লাইন জয়নিং টু চার্জেস ক্যাপিটাল কিউ। তাহলে দুটি আধান আছে, একটি আধান হচ্ছে ক্যাপিটাল কিউ, আরেকটি আধান আছে ক্যাপিটাল কিউ। এই আধানদ্বয়ের সেন্টার অর্থাৎ এই পজিশনে আরেকটি তৃতীয় আধান রাখা হয়েছে স্মল কিউ। হয়েছে? স্মল কিউ। এখানে বলেছে দ্য সিস্টেম অফ থ্রি চার্জেস টু বি ইন ইকুইলিব্রিয়াম, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ স্মল কিউ। তাহলে এই পুরো তিনটি আধান কেমন অবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে, সেক্ষেত্রে এই স্মল কিউ আধানের মান নির্ণয় করতে বলেছে। দেখো, এই ক্যাপিটাল কিউ আধান এবং এই ক্যাপিটাল কিউ আধানের প্রকৃতি কি? পজিটিভ। ঠিক আছে, তাহলে কি আছে? সমপ্রকৃতির আধান। সমপ্রকৃতির আধানের ক্ষেত্রে স্মল কিউ আধান কোথায় থাকলে পরে সাম্যাবস্থায় থাকবে? বলো, আধানদ্বয়ের মাঝের যে কোনো অবস্থানে। মানে কোন অবস্থানে? ছোট মানের আধান থেকে কাছে। কিন্তু দেখো, দুটি আধানের মান যেহেতু সমান, এখানে তো কম বেশি মান নেই, সেই জন্য স্মল কিউ আধানের পজিশন দেখো দুটি আধানের মিড পয়েন্টে হয়েছে। হয়েছে? এবার আমি বলেছিলাম পুরো এই আধান সিস্টেম ক্যাপিটাল কিউ, স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ তিনটি আধানকে যদি সাম্যাবস্থায় থাকতে হয়, পুরো আধান সিস্টেমকে যদি সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে এই তৃতীয় আধানের প্রকৃতি কেমন হয়? যে এদের আধানের প্রকৃতি যা আছে তার উল্টোটা হয়, অপোজিট সাইন হয়। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় নির্বাচন করলাম যে স্মল কিউ এর আধানের প্রকৃতি হবে কি? নেগেটিভ। কারণ এই ক্যাপিটাল কিউগুলো, এই সেম চার্জগুলোর আধানের প্রকৃতি কেমন? পজিটিভ ছিল, তার অপোজিট নেগেটিভ। এবার আসছি এর মান কি হবে। ঠিক আছে, আধানের প্রকৃতি আমরা পেয়ে গেছি নেগেটিভ, কিন্তু এই স্মল কিউ আধানের মান কি করে পাবো?
চলো এখান থেকে এই ডিস্টেন্স আমি মনে করছি কি এক্স, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটাও কত হবে এক্স হবে, কারণ এটা তো দুটি ক্যাপিটাল কিউ আধানের মধ্যবিন্দুতে অবস্থান করছে স্মল কিউ, তাই না? ধরো এই প্লাস কিউ আধানের ওপর স্মল কিউ আধান কর্তৃক এবং এই প্লাস কিউ আধান কর্তৃক ক্রিয়াশীল বলের লব্ধি বল কি হবে? যদি শূন্য হয় তবেই না বলবো যে এই ক্যাপিটাল কিউ আধান সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে লিখে নিচ্ছি ফোর্স অ্যাক্টিং অন প্লাস কিউ ডিউ টু স্মল কিউ F1 কত হবে বলো? K ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? একই রকমভাবে ফোর্স অ্যাক্টিং অন প্লাস কিউ ডিউ টু প্লাস কিউ, এবার এই আধানের জন্য এই আধানের উপর ক্রিয়াশীল বল F2 সমান কি লিখবো? K ইন্টু কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এখান থেকে এই আধান প্লাস কিউ আধান থেকে এই প্লাস কিউ আধানের মধ্যবর্তী দূরত্বের বর্গ, তাহলে এক্স প্লাস এক্স টু এক্স এর হোল স্কোয়ার, তাহলে কে কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার। এবার খেয়াল করো এই F1 বলের অভিমুখ কোন দিকে হবে? যেহেতু এই আধানের প্রকৃতি কি, এই আধানের প্রকৃতি কি বলো? নেগেটিভ, ঠিক আছে? তাহলে নেগেটিভ যেহেতু হয়েছে তাহলে বলো এই আধানের উপর ক্রিয়াশীল F1 বল কি হবে? অ্যাট্রাকটিভ হবে, তাহলে আধানের অভিমুখে হল। আর এই আধান কর্তৃক এই আধানের উপর ক্রিয়াশীল বল কোন দিকে হবে? F2 এই লাইন বরাবর আধান থেকে এই আধান থেকে দূরের দিকে, অর্থাৎ এই অভিমুখে। এবার আমরা নেট ফোর্স এখানে কত হয়েছে বলো তো? নেট ফোর্স এখানে হয়েছে F1 এবং F2-র মধ্যে ব্যবধান, ঠিক আছে? F1 এবং F2 বলের মধ্যে ব্যবধান হবে। কেন ব্যবধান হবে? কারণ দুটো বল অপোজিট ডিরেকশনে ক্রিয়াশীল হয়েছে। এবার যদি সাম্যাবস্থায় থাকতে হয় এই এফ নেটের ভ্যালুকে কত হতে হবে? 0 হতে হবে। তাহলে এখানে খেয়াল করো F1 ডিফারেন্স F2 যদি 0 হয় তাহলে F1 এবং F2-র ভ্যালু আমি কি বলতে পারি? সমান। তাহলে F1 এর ভ্যালু কি ছিল? K ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু K ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার। K ক্যান্সেল আউট হয়ে গেল, এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, ক্যাপিটাল কিউ এখানে একটা ক্যাপিটাল কিউ ক্যান্সেল আউট হয়ে গেল, তো থাকছে কি স্মল কিউ সমান ক্যাপিটাল কিউ বাই আর। এবং উইথ সাইন যদি বলো তাহলে স্মল কিউর ভ্যালু কি হবে? মাইনাস ক্যাপিটাল, লিখে নাও। লাস্ট প্রশ্নে চলে যাই আজকে। এখানে বলা হয়েছে 2 পয়েন্ট চার্জেস প্লাস 4e and plus e are fixed at a distance small a apart। তাহলে প্লাস 4e এবং প্লাস e আধানদ্বয়
কত দূরত্বে রয়েছে? স্মল এ ব্যবধানে রয়েছে। Where should a third point charge small q be placed on the line joining the two charges so that it may be in equilibrium? ঠিক আছে, তো প্লাস 4e এর থেকে স্মল এ দূরত্বে আরেকটি আধানকে রাখা হয়েছে প্লাস ই। বলা হয়েছে স্মল কিউ আধানকে কোথায় রাখলে সাম্যাবস্থায় থাকবে? বলো কোথায় রাখলে? দেখো এখানে খেয়াল করো, আধানদ্বয়ের প্রকৃতি কিন্তু পজিটিভ, অর্থাৎ একই সমপ্রকৃতির আধান। সমপ্রকৃতির আধান হলে থার্ড চার্জকে কোথায় রাখতে হয়? আধানদ্বয়ের মধ্যে, কিন্তু ছোট মানের আধানের কাছে, অর্থাৎ এটা প্লাস 4e, এটা ই প্লাস ই, তাহলে ছোট মান কোনটা হচ্ছে? প্লাস, মানে এটা হচ্ছে 4e আর এটা ই, ছোট মান হচ্ছে এখানে, এটার কাছে হচ্ছে। তাহলে এটার কাছে তৃতীয় আধানকে রাখবো স্মল কিউ। এই ছোট মানের আধান থেকে এই স্মল কিউ ডিস্টেন্স যদি এক্স হয়, সেক্ষেত্রে আমরা এক্স এর মান খুব সহজে নির্ণয় করতে পারি। কিভাবে? রুট আন্ডার আমাদের ছিল রুট আন্ডার কিউ ওয়ান প্লাস রুট আন্ডার কিউ টু ইন্টু এ। আমরা এই রিলেশনে যদি বসাই তাহলে কি পাচ্ছি বলতো? কিউ ওয়ান কোনটা এখানে? কিউ ওয়ান হচ্ছে যার মান কম, এটা খেয়াল রাখতে হবে। তাহলে বলো রুট আন্ডার ই বাই রুট আন্ডার ই প্লাস রুট আন্ডার 2 ইন্টু রুট আন্ডার ই। কেন 2 ইন্টু রুট আন্ডার ই? কারণ রুট আন্ডার 4e, 4 রুট থেকে বেরিয়ে আসলে 2 ইন্টু এখানে কি ছিল? এটা হচ্ছে এই মধ্যবর্তী দূরত্ব আধানদ্বয় এ। এখান থেকে রুট আন্ডার ই কমন নিয়ে নাও, কমন নিলে কি হচ্ছে? এই ডিস্টেন্সটা হচ্ছে এ বাই 3। রুট আন্ডার ই কমন নিয়ে উপরে রুট ই কেটে দাও, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? এ বাই 3 হয়েছে।